বাংলাদেশের মানুষগুলা যে একেবারে জন্মগতভাবে আমার মনে হয় যে জেনেটিক্যালি তারা যে প্রচণ্ড রকম হিংসাপরায়ণ ঈর্ষাপরায়ণ এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে পরশ্রী কাতর, সেইটা কিন্তু আবারও প্রমাণ করলো। আবারও মানে কি সবসময় প্রমাণ করে, বাট এখানে আবারও এই ধরনের একটা ঘটনা তারা এখানে দেখালো। তো ঘটনা কি? ঘটনা হচ্ছে এই যে আসিফ আসিফ মাহমুদ না কি জানি নাম, তাই না? এই যে ওই উপদেষ্টা আসিফ মাহমুদ, এ হলো একজন উপদেষ্টা। তো এ নাকি হেলিকপ্টারে চড়ছে, কোথায় জানি গেছে অফিসিয়াল ট্যুরে। তো এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে এই যে মিডিয়াতে এই যে সরগরম, অনেকে অনেক রকম প্রশ্ন করছে যে 2 দিন আগেও তো রিস্কায় চড়ে ঘুরে বেড়াতো, তো এখন হেলিকপ্টার না হলে সে চলতে পারে না, মানে কি মস্কারি করে নাকি? তো 2 দিন আগে তো সে উপদেষ্টা ছিল না, অর্থাৎ মন্ত্রী ছিল না, তো এখন তো মন্ত্রী। তো যখন মন্ত্রী হয়ে গেল তখন মন্ত্রী অনুযায়ী যদি জরুরি কোনো প্রয়োজন থাকে প্রোটোকল অনুযায়ী সে তো হেলিকপ্টারে ছুটতেই পারে। যখন সে গাহিনা ছিল তখন সে তো তার দলবল পারিষদবর্গ নিয়ে সারাক্ষণই হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াতো। তো এই মানে বাংলাদেশের সম্পদ কি শেখ হাসিনার মানে পৈতৃক সম্পত্তি নাকি? তো সে যখন ক্ষমতায় ছিল, সে যখন হেলিকপ্টারে চড়ে সব জায়গায় ঘুরে বেড়াতো, তো এইটি নিয়ে তো কেউ সমালোচনা করতো না। তার পরিষদবর্গ তারাও তো মাঝে মাঝে হেলিকপ্টারে এখানে ওখানে কি সরকারি সফরে যেত না? তো তারা তখন পদপদবিতে ছিল, ক্ষমতায় ছিল, এই জন্যে রাষ্ট্রীয় কাজে অতি প্রয়োজনে জরুরি ভিত্তিতে যাইতে গেলে যদি হেলিকপ্টার দরকার হয় তো যাবে, এটাই তো। তো এতে এখন এই যে আসিফ মাহমুদ এর যে হেলিকপ্টার নিয়ে গেল, তো এখন মন্ত্রী না। 2 দিন আগে সে বেকার পোলা ছিল, চাকরি বাকরি ছিল না, হয়তো টিউশনি করে খেত, সো হোয়াট, এখন তো সে মন্ত্রী। তো এখন মন্ত্রী হলে এখন এই যে হেলিকপ্টারে চড়লে কি মানে বিশাল মহাভারত অশুদ্ধ হয়ে গেল? এগুলো তো ভাই পরশ্রী কাতরতা। এই যে সেনাবাহিনী প্রধান, তারপরে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে এরকম আরও কতজনেই তো সরকারি হেলিকপ্টার তারা ব্যবহার করে, এখানে ওখানে যায়। তো ওরা কী কারণে যায়? আর সরকারি হেলিকপ্টারগুলো কেনাই বা হয় কী কারণে? এরকম জরুরি প্রয়োজনে অফিসিয়াল ট্যুরে যাওয়ার জন্যই তো নাকি? যে বা যারাই ক্ষমতায় থাকে সেই হেলিকপ্টার চড়বে, এটা তার প্রোটোকল, এটা তার ফ্যাসিলিটি, এটাই তো। এখন মানে যারা নাকি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকবে, এরা দেশটাকে বাপদাদার সম্পত্তি মনে করে হেলিকপ্টারে ছুটতেই থাকবে, মানে এটা কোন ধরনের কথা? এবং সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকে না। আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগলো। এই যে আসিফ নাকি 2-4 দিন কোথায় জানি গেছে সরকারি সফরে হেলিকপ্টারে, এইটা নিয়ে বিশাল সমালোচনা শুরু হয়েছে। এগুলো হলে একটা জাতির মানুষগুলা মানে ভীষণ রকম পরশ্রী কাতর, ঈর্ষাপরায়ণ, এবং এই কারণেই বেসিক্যালি এই সমস্ত কথাবার্তা বলে। কেন বলে জানেন? কারণ অনেক লোকজনই আছে তারা তো মনে করে যে এই আসিফ মাহমুদের সাইটে তাদের অনেক জ্ঞান গরিমা, তারপরে বিদ্যা বুদ্ধি। বস্তুত তারা ধারণা করে কি জানেন? আমিও তো উপদেষ্টা হইতে পারতাম, আমি তো হইতে পারি নাই, আমি তো হেলিকপ্টারে চড়তে পারতেছি না, তাহলে বেড়া আসিফ তুমি কেন হেলিকপ্টারে চড়বা? এটা কোনো কথা হলো? আরে বাবা, তুমি তো আন্দোলন করো নাই, তুমি কি রাস্তায় নামছো? তুমি কি পুলিশের গুলির সামনে তুমি কি খাড়াইছিলে? না, খাড়াও নাই। তাহলে তুমি কি কারণে হবে মানে উপদেষ্টা হবে? মস্কারি করো। মনে করো যে এই বাংলাদেশের ক্ষমতাগুলো তোমাদের বাপদাদার সম্পত্তি না, এবং সেই কারণে যেমন ইচ্ছা করে তুমি এই বাংলাদেশের সম্পত্তি ব্যবহার করবে না, এটা তো হতে পারে না। যে বা যারা এই ক্ষমতায় যাবে, জনগণ যাদেরকে ক্ষমতায় বসাবে, এবং অবশ্যই এই যে বর্তমানে যে এই 3টা উপদেষ্টা আছে না, তো এরা ডিজার্ভ করে। এরা কি প্রায় 1 মাস ধরে প্রচণ্ড রকম আন্দোলন করছিল, জীবনের মায়া উপেক্ষা করে। তারা কি রাস্তাঘাটে পুলিশের সামনে তারা কি গেছে না? গুলির সামনে কি তারা দাঁড়ায় নাই? দাঁড়িয়েছে তো। এবং এদের মধ্যে তো 2-1 মারাও যেতে পারতো, কি পারতো না? এদের পরবর্তী কর্মকাণ্ড, এদের চিন্তাধারা, এদের জীবন দর্শন নিয়ে অনেক আলাপ আলোচনা হতে পারে। এরা যে বিভিন্ন সময় বিভিন্ন যে কাজ করছে এগুলো নিয়ে অনেক সমালোচনা হতে পারে। মানুষ মাত্রই তো ভুল আছে, তাই না? হ্যাঁ, হতে পারে যে এদের হয়তো রাজনৈতিক জ্ঞান অত না, অভিজ্ঞতা অত না, সো হোয়াট, রাজনৈতিক জ্ঞান অর্জন করে নিবে, অভিজ্ঞতা অর্জন করে নিবে, এটাতে অসুবিধা কী? কিন্তু তাই বলে এখন সরকারি পদে গেছে বলে লোকজন ঈর্ষাকাতর হয়ে
আজে বাজে কথা বলবে, বিষোদ্গার করবে, তাদের গায়ে জ্বালা ধরে যাবে। তো ভাই, তোমাদের গায়ে জ্বালা ধরতে থাকুক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও, কিছুই যায় আসে না। অন্তত আমি এই ব্যাপারে এদেরকে সমর্থন করি যে হ্যাঁ, অবশ্যই জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে তারা হেলিকপ্টার ছুটতেই পারে। আর হেলিকপ্টারগুলো কেনাও কিন্তু বস্তুত ওই কারণে, হেলিকপ্টারগুলো তো শো পিসের মতো সাজায় রাখার জন্য কেনা হয় না, তাই না? দেশ এবং জাতির সেবা করতে গেলে যদি হেলিকপ্টার ওড়ার দরকার পড়ে তো উড়বে। আমাকেও যদি মনে করেন যে আজ বাদে কালকে উপদেষ্টা বানায় দেয়, তো আমি হেলিকপ্টারে চড়ব। তাতে আমার পরিচিত জনের যদি গায়ে আগুন জ্বলতে থাকে, তারা যদি হিংসায় জ্বলতে থাকে, আরে ও তো 2 দিন আগে এই কি ইউটিউবে এসে পেশাল ফাটতো, এর কথা তো তেমন কেউ শুনতো না, এখন হঠাৎ করে উপদেষ্টা হয়ে হেলিকপ্টারে চড়তেছে, আরে ওর সেইটা আমি কি কম জানি নাকি, আমিও তো উপদেষ্টা হয়ে হতে পারি। বাবা, তো হও না, সমস্যা কি? তোমার কি কেউ নিষেধ করছে? তোমার তো কেউ নিষেধ করে নেই। তো যাই হোক, এই যুগে এসে হেলিকপ্টার অথবা দামি গাড়ি এগুলো চড়া এটা তো অন্যায় কিছু না। দেখলাম যে ওই যে সমন্বয়ক যারা আছে না, অনেকে নাকি দামি গাড়ি টাড়ি এগুলো নাকি এখন চড়ে ঘুরে বেড়ায়। অনেকে দেখলাম যে তাদের টাটায়, চোখ টাটায়। কেন বাবা, তোমাদের চোখ টাটাবে কেন? তারা আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তাই না? জীবনের রিস্ক নিয়ে তারা এই কাজটা করছে নাকি না মজায় মজায় গেছে? শেখ হাসিনা কি এমনি এমনি যাইতে চাইছিল নাকি না? বা আওয়ামী লীগ সরকার কি এমনি এমনি পতন হয়েছিল নাকি না? এই ইয়াং বয়সের এই পোলাপান, অর্থাৎ এই ছাত্ররা, এরা রাস্তায় নামছিল জীবনের মায়া উপেক্ষা করে। সেটা তো আমাদের বুঝতে হবে, আমরা তো সেটা দেখছি। তো এরপরে যদি এরা ক্ষমতায় চলে আসে, তাহলে সরকারি যাবতীয় সুযোগ সুবিধা এদের পাওয়ার কথা, প্রাপ্য, দে ডিজার্ভ ইট। ও শুধুমাত্র আমলারা সব চড়বে, তাই না? শুধুমাত্র ওই যে বংশগতভাবে যারা রাজনীতি করে আসছে বাপ দাদা থেকে, আর একজন মন্ত্রী হলে, এমপি হলে আর জীবনে সেই পথ ছাড়বে না, এবং তারা এই সমস্ত সুবিধা সুযোগ ভোগ করবে। মজা নাকি? আমি মাঝে মাঝে আমার কিন্তু ভালোই লাগে যে এরা অন্তত প্রচলিত প্রথাটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। যদিও এদের পরবর্তী কার্যক্রম অনেকটাই সমালোচনার যোগ্য, এরা দেশটাকে আসলে সঠিকভাবে চালাতেও পারছে না, যেটা আমার নজরে পড়ছে। এবং এদের আসলে দর্শন কি সেটাও বুঝি না। এরা কি বাংলাদেশকে আসলে ইসলামীকরণ করতে চায়, নাকি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়? মাথা মুন্ডু কিছু মাঝে মাঝে বুঝি না, পরিষ্কার করে তো কিছু বলে না। কিন্তু অ্যাটলিস্ট আমি কিন্তু ভীষণ আনন্দিত এবং খুশি এই কারণে যে বাংলাদেশের জগদ্দল পাথরের মতো চেপে বসা, বংশক্রমিক যে রাজনীতি করা, ক্ষমতা কুক্ষিগত করে দেশ এবং রাষ্ট্রের সম্পদ ভোগ করা, এই যে একটা মানে মাফিয়া অথবা অলিগার্ক যেটা তৈরি হয়েছিল, এই পোলাফানগুলো কিন্তু সেটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে। বাংলাদেশের একটা সমূহ সম্ভাবনা ছিল যে এখন একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠবে, সেই অভিযাত্রায় এরা অনেকটাই ফেল। এটা কিন্তু বলতেই হবে, এটা কিন্তু অনেকটাই বলতে হবে। এবং এরা যে খালি ফেল তা তো না। এই যে এই ফ্রেঞ্চ রেভলিউশন, হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন যদি আপনারা দেখেন, যে ফ্রেঞ্চ রেভলিউশন যেটা ঘটছিল আজকে থেকে প্রায় কত 250 বছর আগে, তাই না? তো সেখানে যারা প্রথমে রেভলিউশন ঘটে একটা জনগণের মানে প্রজাতান্ত্রিক একটা ফ্রেঞ্চ রাষ্ট্র তৈরি করছিল, ওরা কিন্তু বেশি দিন সফল হয় নাই। কিছুদিন পরে প্রতি বিপ্লব ঘটে, তাদের কিন্তু পতন ঘটে, এবং তখন এক দল অন্য দলকে ধরে ধরে নিয়ে গিলোটিনের নিচে মাথা কাটতো। তো এইগুলো কিন্তু অনেক দিন ধরে ছিল। এবং এই রকম একটা অবস্থার মধ্য দিয়ে অতঃপর নেপোলিয়ন বোনাপার্ট এসে বস্তুত এই ফ্রান্সকে একটা স্টেবল পজিশনে আনে, অর্থাৎ ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু পরে ব্যর্থ হয়। কারণ হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট এসে তো আর ওই সে প্রজাতান্ত্রিক রাষ্ট্র এটা তো ছিল না। কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন তো গোটা মানব জাতির সামনে একটা দুর্দান্ত জিনিস দেখিয়ে গেছিল যে হ্যাঁ, এখানে রাজতান্ত্রিক কোনো কিছু চলবে না, কোনো দেশ কারো বাপের সম্পত্তি না, কোনো পরিবারের সম্পত্তি না, এবং কোনো গোষ্ঠী দলগতভাবে একটা দেশ এবং জাতির ধন সম্পদ কুক্ষিগত করতে পারে না। অন্তত এইটা দেখিয়েছিল। এবং যে কারণে হচ্ছে কি, পরবর্তীতে যদিও তাদের প্রতি বিপ্লবের কারণে ওই ফ্রেঞ্চ রেভলিউশনটা ব্যর্থ হয়েছিল, যদিও নেপোলিয়ন বোনাপার্ট এসে সেটাকে ধ্বংস করে দিয়েছিল, আবার সেই বাদশাহী তন্ত্র বা
ওই অনেকটা যে বলা যায় না স্বৈরতন্ত্র, এইগুলো চালু করছিল নেপোলিয়ন বোনাপার্ট। বাট তারপরেও পরবর্তীতে যে সারা পৃথিবীতে আস্তে আস্তে একের পর এক প্রজাতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণতান্ত্রিক সরকার, পিপলস রিপাবলিক যেটাকে আমরা বলি, এগুলো গঠিত হয়েছিল কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা উদ্বুদ্ধ হয়ে এবং অনুপ্রাণিত হয়ে, এবং একই সাথে অবশ্যই আমেরিকার যে রেভলিউশন তার দ্বারাও। পৃথিবীতে একমাত্র সফল রেভলিউশন হয়েছিল আমেরিকাতে, মানে বর্তমান যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কারণ সেই জর্জ ওয়াশিংটন সেই 1776 সালে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যে রেভলিউশনটা হয়েছিল এই আমেরিকাতে, এখানে কিন্তু কোনো প্রতি বিপ্লবী ঘটনা ঘটে কোনো কিছু ঘটে নাই। শুধুমাত্র 1862-63 সালের দিকে এসে অ্যাব্রাহাম লিঙ্কন যখন ক্ষমতায় আসে, তখন জাস্ট একটা গৃহযুদ্ধ হয় শুধুমাত্র ওই যে দাস প্রথার উচ্ছেদ হবে কি হবে না এটা নিয়ে। তো অ্যাব্রাহাম লিঙ্কন খুব সফলভাবে যুদ্ধ করে যারা নাকি দাস প্রথার পক্ষে ছিল তাদেরকে পরাজিত করে পৃথিবী থেকে দাস প্রথা উচ্ছেদ করছিল। অর্থাৎ পৃথিবীতে একমাত্র সাকসেসফুল রেভলিউশন ছিল কিন্তু এই যে এই আমেরিকার রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনে কিন্তু ব্যর্থ হয়েছিল। ক্লিয়ার? তো যাই হোক, এই ছেলেফেলেগুলো কিন্তু জীবনের মায়া ত্যাগ করে অন্তত বাংলাদেশে যে বংশক্রমিক যে অলিগার্ক যেটা আমরা দেখছি, এবং ওই যে কেউ একজন এমপি হলে, ক্ষমতায় গেলে, মন্ত্রী হলে, সে মানে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা যাইতো না, মরে গেলে তার ছেলে নাহলে তার বউ এরা এসে ক্ষমতা দখল করতো। এই যে দুষ্টচক্র, এই দুষ্টচক্র থেকে কিন্তু বাংলাদেশকে তারা একটা, আমার কাছে মনে হয় যে একটা বিপ্লবের মাধ্যমে এই সিস্টেমটা তারা ধ্বংস করে দিয়েছিল, কিন্তু তারা সফল হচ্ছে না। এটাই হলো সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ।